This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁধে যে বৈদ্যুতিক তারটি রয়েছে এই তারটি থেকে আপনারা দূরে চলে যান। এই ছবিগুলো দেখলে মন জুড়িয়ে যায়। বন্যেরা তো বনেই সুন্দর। সুন্দরবনের লোকালয়ে দাপিয়ে বেড়ানো বাঘ খাঁচায় ধরা পড়ার পর স্বস্তি ফিরেছিল বাদাবনে। সুন্দরবনের বাঘ ঠিকানা ফিরে পেলেও পথ ভোলা মহারাষ্ট্রের বাঘিনী। ওড়িশার শিমলিপালে আনার পর এ রাজ্য থেকে আর এক রাজ্য উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে জিনাত। তাকে বাগে আনতে ছুটছে বন দফতরও। জঙ্গলমহলে ঘোর চিন্তা, ঘোল খাওয়াচ্ছে বাঘিনী জিনাত। কিন্তু কেন বাঘিনী বেরিয়ে পড়েছে তার আস্তানা থেকে? আচরণ কি বদলাচ্ছে বাঘের? কেন মানুষের সঙ্গে বাড়ছে সংঘাত? সেসব নিয়েই আজকের টিভি 9 স্পেশাল। আজকের স্পেশাল বাঘে মানুষে। আপনাদের সঙ্গে আমি মঞ্জিলা। ভয়ের নাম ডোরাকাটা। দুদশ নয়, একেবারে 200 কিলোমিটার পাড়ি দিয়েছে বাঘিনী। তার জেরে ঘুম ছুটেছে তিনটে রাজ্যের। রোজ নাকি গড়ে 26 কিলোমিটার ছুটছে এই বাঘিনী জিনাত। তার গতিবিধি জানা, অবস্থানও জানা, তারপরও বাঘিনীকে নাগালের বাইরে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না। খেল দেখাচ্ছে জিনাত। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখায় কিভাবে খেল দেখানো শুরু করলো এই বাঘিনী। জিনাতের রুট ঠিক কিরকম? অনেকটা এরকম। দেখুন, জিনাতের রুট এখনো পর্যন্ত জানা যাচ্ছে 222 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছে জিনাত। বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল 20 ডিসেম্বর। তার আগে কোথায় ছিল? রাইকা পাহাড়ে বান্দোয়ান 21 ডিসেম্বর। 20 ডিসেম্বর কাটচুয়ার সেখানে ছিল, এবং তারপর শিমলিপালে 15 ডিসেম্বর সেখানে ছিল, এবং তারপর আস্তে আস্তে বেলপাহাড়িতে ঢুকে পড়ে এই কাটচুয়ার জঙ্গল। সেখানে এই মুহূর্তে অবস্থান করছে জিনাত। গত 15 নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। 3 বছরের জিনাতকে কয়েকদিন ছিল ঘেরাটোপে। পর্যবেক্ষণের পর রেডিও কলার পরিয়ে 24 নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। তারপরেই ঝাড়খণ্ডে ঢোকে জিনাত। আর সেখান থেকে বাংলায় ডেরা। গত 4 দিন ধরে নাকানি চোবানি খাওয়াচ্ছে এই জিনাত। কিছুতেই বাগে আসছে না বাঘিনী। জিনাত এদিক ওদিক ছুটছে আর বন দফতরকেও ছোটাচ্ছে। বাঘবন্দি করতে ছাগল, গরু, মোষ কত কিনা আয়োজন করা হয়েছে, কিন্তু তোপ গিলেও ধরা দেয়নি। সোমবার 2টো ট্রাঙ্কুলাইজার টিম সারা রাত গাছে ওত পেতে থাকে। ট্র্যাপ ক্যামেরা টানা নজরদারিও চলে। তবে বন দপ্তরে সব কৌশলী একেবারে ব্যর্থ। এরই মধ্যে আবার রাইকা পাহাড়ের জঙ্গল থেকে 4টি মৃত ছাগল উদ্ধার হয়েছে। 2টি ছাগল আবার জখম। রাইকা পাহাড়ের থেকে একের পর এক রক্তাক্ত মৃত ছাগল উদ্ধার। বেশ কয়েকটি ছাগল এখনো পর্যন্ত নিখোঁজ। রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের বাসিন্দাদের দাবি যে আজ সকালে বেশ কয়েকজন এই পাহাড়ের উপরে গেলে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই মৃত ছাগলগুলিকে, এবং বেশ কয়েকটি ছাগল আহত অবস্থায় গ্রামে পালিয়ে আসেন। ফলত গ্রামবাসীরা মনে করছেন এই বাঘিনী আক্রমণ করেছে এই ছাগলগুলোকে। এটা তো মনে হচ্ছে বাঘে গেছে, পাওয়া গেছে যে একটা এসেছে কামড়ি দিয়েছে, ওটা এসেছে এখানে। আমরা যে দিন থেকে আমরা ঘোষণা করে দিয়েছে ফরেস্টার, সেদিন থেকে আমরা এই ধার পাশে গোড়া গেলায় চড়া করি। জখম অবস্থায় 2টি ছাগল ফিরে আসায় প্রশ্ন উঠেছে, তাহলে কি শিকার পেয়েও শিকার করতে পারলো না বাঘিনী, নাকি অন্য কিছু রহস্য? আর এই রাইকা পাহাড়ের কোলে রয়েছে একটি স্কুল। বাঘ আসার খবরে আতঙ্ক চেপে বসেছে সবার মধ্যে। আমরা এখন রয়েছি বান্দোয়ান
1 নম্বর চক্রের উদলবনি প্রাথমিক বিদ্যালয়। এই উদলবনি গ্রাম অবস্থা চারিদিকে পাহাড়, একদিকে রায়কা, একদিকে ভাড়ারিয়া, একদিকে চূর্ণী, ফলত চারদিক থেকে ঘেরা এই পাহাড়। এই পাহাড়ের মাঝখানে স্কুল, আর খোলা আকাশের নিচেই চলছে স্কুল। ফলত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আতঙ্কেই রয়েছেন, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু তারা স্কুল বন্ধ করতে চান না, তারা চান যে এই বাঘিনী অতি সত্বর খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হোক। বাঘের আতঙ্কে কাঁটা পুরুলিয়ার জঙ্গলমহল। জানা যাচ্ছে যে রাইকা পাহাড়ে আপাতত ডেরা বেঁধেছে বাঘিনী। এদিক ওদিক ঘুরছে, 3 কিলোমিটারের মধ্যেই তার গতিবিধি। কিন্তু কেন রাইকা পাহাড়ে থিতু হয়ে গেল বাঘিনী? বন দপ্তরের দাবি যে এই পাহাড় বাঘ থাকার খুব আদর্শ জায়গা। এখনো আসেনি, কিন্তু আসবে হয়তো, কারণ 3-4 দিন তো হলো, 4-5 নাইট 4 ডেজ খায়নি। ইমিডিয়েটলি কিছু না কিছু ঘটবে, মানে ওর খাওয়ার সময় প্রায় হয়ে গেছে। কিছু গুহা আছে, টিলা আছে, পাহাড় আছে, জল আছে, মানে বাঘ থাকার জন্য সব থেকে ভালো জায়গা। তো সেই ক্ষেত্রে মানে ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না, মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি। এখন যেই জায়গাটায় বাঘ এই মুহূর্তে অবস্থান করছে, এই জায়গাটা এতটাই ভালো একটা হ্যাবিটেট যে সেখানে সেই বাঘিনী তার পর্যাপ্ত খাবার পাচ্ছে, জল পাচ্ছে, তার পর্যাপ্ত যে তার প্রয়োজনীয় যে জঙ্গল, সেই জঙ্গল সে পাচ্ছে। আর এই কারণেই সে ট্র্যাপকেজে পড়ছে না, এবং ট্র্যাপকেজে না পড়লে, যতক্ষণ না পড়বে তাকে ট্র্যাঙ্কুলাইজও করা যাচ্ছে না, এই কারণেই তাকে বাগে আনা যাচ্ছে না। শান্তিতে বাঘিনী ডেরা বেঁধেছে পাহাড়ে, আর তাতে আরো অশান্তি পাহাড়তলির বাসিন্দাদের। গলায় ট্র্যাকার রয়েছে, তারপরও জিনাত কিভাবে একটার পর একটা জঙ্গল, জেলা, রাজ্য পেরিয়ে যাচ্ছে। কেন তাকে বাগে আনতে পারছেন না বনকর্মীরা? বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ট্র্যাকার থেকে বাঘিনীর গতিবিধি জেনে সেই মতো টোপ দেওয়া হলেও কোনো ফাঁদেই পা দিচ্ছে না জিনাত। বাঘিনীর অবস্থান জেনে সেখানে পৌঁছতে পৌঁছতে উধাও হয়ে যাচ্ছে জিনাত। প্রথমে আমাদের বুঝতে হবে যে একটা রেডিও কলার টাইগ্রেস, তাকে শিমলিপাল বা উড়িষ্যা বন দপ্তর তাকে কন্ট্রোল করতে পারলো না, সে ছিটকে শিমলিপাল থেকে বেরিয়ে গেল। রেডিও কলার থাকা সত্ত্বেও তাকে ট্র্যাক করতে পারলো না। কেন পারলো না? তাহলে তাদের কি এক্সপার্টাইজ সেখানে ফেল করলো? এই প্রশ্নগুলোর সামনে তাদের দাঁড়াতেই হবে। নিজের মাটি ছেড়ে বাঘের অন্যত্র বেরিয়ে পড়া কিন্তু অস্বাভাবিক নয়। গন্ডগোলটা হচ্ছে যে উদ্দেশ্যে আনা হয়েছিল বাঘিনী জিনাতকে, তাকে আদৌ সফল হবে? মহারাষ্ট্র থেকে ওড়িশায় জিনাতকে আনা হয়েছিল বাঘের রোগ সারাতে। কারণ শিমলিপালের প্রজেক্ট ইনার ব্রিড হওয়ার ফলে বাঘের ডোরা কাটার হলুদ রং কালো হয়ে যাচ্ছিল। 2 বাঘিনী যমুনা আর জিনাতকে আনা হলো সমস্যা সমাধানে, কিন্তু থিতু হওয়ার আগেই যে উধাও জিনাত। আর এই বাঘিনী 3 রাজ্যের বন দপ্তরের কর্মী থেকে এলাকাবাসীর ঘুম একেবারে কেড়ে নিল। তবে এত উদ্বেগের মধ্যে একটা বিষয় কিন্তু খুব ইতিবাচক, তা হলো দেশে বাঘের বংশবৃদ্ধি। বিগওয়ালে আপনাদের একটু দেখাই, পরিসংখ্যান দিই আপনাদের। দেখুন, এখনো পর্যন্ত দেশে বাঘের বাস মোটামুটি 3000 ক্রস করে গেছে। 2006 সালে ছিল 1411, 2010-এ 1706, 2014-তে 2226, 2018-তে 2967 এবং 2022-এ 3167। আরও রয়েছে, আরও দেখাই আপনাদের। এ রাজ্যে যদি চলে আসি, মানে সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, সেক্ষেত্রে 2010-এ 70, 2014-তে 76 সংখ্যাটা, 2018-এ 88 এবং 2022-এ 100 স্ট্যাটাস অফ টাইগার্স ইন ইন্ডিয়া। 2022-এর তথ্য এটাই বলছে, মানে বাঘের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। এবার ওড়িশার শিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া রেঞ্জের রাজাবাসা জঙ্গলে পৌঁছেছিল বাঘিনী জিনাত। ঝাড়খণ্ড রাজ্যের সীমানাতেই ঝাড়গ্রাম। কিছুদিন ধরে জামবনি, গিধনি, বেলপাহাড়ি রেঞ্জের ঝাড়খণ্ড সীমানাগুলোতে নজরদারি শুরু করেছিল বন দপ্তর। শেষ পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় ঢুকে পড়ে বাঘিনী জিনাত। তারপর বাঁকুড়া সীমানা ঘেঁষে এবার পুরুলিয়ার বান্দোয়ান।
সেখানেই সে চিতু হয়েছে। লালগড়ের মতো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, মনে আছে সে ঘটনা, তার জন্য সচেষ্ট বন দপ্তর। বন্যপ্রাণ এবং মানুষের সংঘাত ঠেকাতে নজরদারি চলছে। সুন্দরবন থেকে লালগড় বা হালফিলের জঙ্গলমহলের দুই জেলা। প্রশ্ন উঠেছে, বাঘেরা ইদানিং এত ঘন ঘন মানুষের কাছাকাছি আসছে কেন? একসময় তীর, বল্লম, রাইফেলের তাণ্ডব, শিকারের দৌরাত্মে বাঘ শূন্য হতে বসেছিল পৃথিবী থেকে। আর এই প্রেক্ষাপটে 1973 সালে ভারত সরকার প্রজেক্ট টাইগার নিয়ে আসে, যার আওতায় বাঘ সংরক্ষণ শুরু হয়। তারই সুফল মেলে দ্রুত, যে পরিসংখ্যান একটু আগেই আপনাদেরকে দেখালাম। গত 10 বছরে দেশের বনাঞ্চলে বাঘ বেড়েছে 75%। বিশ্বের যত বাঘ আছে তার 4 ভাগের 3 ভাগই রয়েছে এই ভারতে। বাঘ বৃদ্ধির এই সুখবরে কিন্তু অশুভ সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। কারণ এত বাঘের থাকার জায়গা দেশের সংরক্ষিত সেই বনাঞ্চলই তো নেই। তাই তারা বন থেকে বেরিয়ে পড়ছে। খাবারের টানও তো রয়েছে, বেরিয়ে পড়ে মানুষ মারছে, মানুষের কারণেই মারাও যাচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো বলুন তো, সেটাও বিগ ওয়ালে আপনাদের দেখাই। বাড়ছে বাঘ, এরা থাকবে কোথায়? দেখুন, দেশে 10 থেকে 12টি বনে ধারণ ক্ষমতার বেশি বাঘের সংখ্যা রয়েছে। মোট বাঘের অন্তত 15% ঘুরছে সংরক্ষিত বনাঞ্চলের বাইরে। 10 বছরে 52টি ব্যাঘ্র প্রকল্পে বনাঞ্চল কমেছে 22.62 কিলোমিটার এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পে কিছুটা কমেছে বনাঞ্চল। তার মানে উদ্বেগের বিষয়টা বুঝতে পারছেন, বনাঞ্চল কমছে। বিশেষজ্ঞরা বলছেন বাঘ সাংঘাতিক ধরনের টেরিটোরিয়াল প্রাণী, এতটাই দাপট যে সেই এলাকায় নিজের পরিবারের বাঘকেও থাকতে দেয় না। শোনা যায় নতুন এলাকার সন্ধানে 1-1.5 বছরের ছোট বাঘেরা খুব উদ্বেগে থাকে। বিশেষজ্ঞদের মতে একটি পুরুষ বাঘ প্রায় 60 থেকে 150 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকে, আর সেখানে বাঘিনীর প্রয়োজন 20 থেকে 60 বর্গ কিলোমিটার। আর শিমলিপালের বাঘিনী ইতিমধ্যেই 220 কিলোমিটার পথ পেরিয়ে ফেলেছে, আর সেখানেই এসে যাচ্ছে মানুষের সঙ্গে বন্য প্রাণের সংঘাত, যেটা দেখা গিয়েছিল লালগড়ে। 2018 সাল থেকে 2024 সাল, মাত্র 6 বছরে দুবার পশ্চিমের জেলার এই জঙ্গলমহলে ঢুকে পড়ল বাঘ। কিন্তু বারংবার কেন অভয়ারণ্যের নিরাপদ আশ্রয় ছেড়ে বাঘ ঢুকে পড়ছে অপেক্ষাকৃত কম ঘনত্বের পশ্চিমের এই জঙ্গলগুলিতে? বিশেষজ্ঞদের যেটা ধারণা, যে জায়গায় বাঘ রয়েছে সেই জায়গায় বাঘের সংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটি বাঘ নিজের মতো করে একটা নিরাপদ জায়গা তৈরি করে নেয়, সেখানে তার যথেষ্ট পরিমাণ খাবারও থাকা প্রয়োজন রয়েছে। কিন্তু যে সমস্ত অভয়ারণ্যগুলিতে বাঘ থাকে, সেই অভয়ারণ্যগুলিতে দ্রুত হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন সেই এলাকা তৈরি করা বাঘের পক্ষে কার্যত কঠিন হচ্ছে, তেমনি খাবারের চূড়ান্ত অভাব ঘটছে। আর তার ফলেই অভয়ারণ্য ছেড়ে বাঘ পাড়ি দিচ্ছে আশেপাশের এলাকায়, মূলত লোকালয় সংলগ্ন জঙ্গলগুলিতে। বারংবার এর ফলে বাঘে এবং মানুষের মধ্যে যে সংঘাত তৈরি হচ্ছে, সেই সংঘাতের ফলে একদিকে যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বাঘেদেরও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। 2018 সালে এই জঙ্গল মহলে যে বাঘ ঢুকে পড়েছিল, বাঘে মানুষের সংঘাতের কারণে তাকে মর্মান্তিকভাবে মারা যেতে হয়েছিল। এবার যে বাঘিনী ঢুকেছে, সেই বাঘিনী কি ফিরতে পারবে? ওড়িশার শিমলিপালের নিজের নিরাপদ আশ্রয়ে সব রকমভাবে চেষ্টা করার পরও বাঘিনীকে কি নিরাপদ আশ্রয়ে ফেরাতে পারবে বন দপ্তর? আপাতত সেই চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে বন দপ্তরের আধিকারিকদের। একটা সময় ছিল এক জঙ্গল থেকে বাঘ যাতে অন্য জঙ্গলে যেতে পারে তার জন্য ছিল বাঘ করিডোর। আগে দেশের বনগুলি অরণ্যের আচ্ছাদন দিয়ে একে অপরের সঙ্গে জোড়া ছিল, আর সেই আড়াল দিয়ে সুন্দরবনের বাঘ নাকি কাজিরাঙ্গা পর্যন্ত চলে যেতে পারত। আর এখন নগরায়নের ধাক্কা, সেই ধাক্কায় সেই পথ একেবারে বিচ্ছিন্ন, মানুষের আনাগোনা শুধুমাত্র সেখানে। আর এসব পথে বাঘেরা বাধা পাচ্ছে, পদে পদে গাড়ির ধাক্কা খাচ্ছে, মারা পড়ছে। মানুষের সঙ্গে সংঘাত এড়াতে ব্যাঘ্র প্রকল্প লাগোয়া থেকে মানুষজনকে সরানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে, কিন্তু সেখানেই নানা ফাঁকফোকর। কোর এরিয়ার গ্রামবাসীদের সরাতে গেলে অর্থ, বাসস্থানের পাশাপাশি বিকল্প পেশারও বন্দোবস্ত করতে হয়, আর সেটা হচ্ছে কোথায়? মানুষ তার পেটের দায়ে জঙ্গলের ওপর নির্ভরশীলতা তা মানুষের বাড়ছে। এবার মানুষের যখন জঙ্গলের ওপর নির্ভরশীলতা বাড়বে, স্বাভাবিক কারণেই জঙ্গলের বাসিন্দা যারা বন্যপ্রাণ, তারা তাদের জায়গা ছেড়ে তারা সরে যেতে বাধ্য হবে।
এবং যখনই তারা জায়গা ছেড়ে যেতে বাধ্য হবে তখনই তাদের সাথে মানুষের সংঘাত আরও বৃদ্ধি পাবে। এই চেহারা গোটা দেশে, গোটা ভারতবর্ষেই আমরা এখন দেখতে পাচ্ছি। সংঘাত বাড়ছে, লোকালয় ঢোকা আটকাতে ইলেকট্রিকের বেড়া দেওয়া হচ্ছে, ফসলে বিষ মিশিয়ে পিটিয়ে বাঘ মারার ঘটনাও তো কম হচ্ছে না। আর বাঘের হামলার পরেই গ্রামবাসীদের বিক্ষোভ এবং আতঙ্ক, এ তো নতুন নয়, সুন্দরবনেও তো তাই। তাহলে কিভাবে সমদূরত্ব রাখা সম্ভব হবে? তিনটে জিনিস বাঘ সংরক্ষণের জন্য মূল স্তম্ভ বলা যেতে পারে। একটা হচ্ছে আইসোলেশন, মানে বাঘকে বাঘের মতো ছেড়ে দিতে হবে জায়গা। আরেকটা হচ্ছে প্রোটেকশন, আর তার হচ্ছে হ্যাবিটেট। এই তিনটে জিনিস যদি আপনি বাঘকে ইনশিওর না করতে পারেন তাহলে তো যে বাঘ কেন, যে কোনো জন্তুই তার জায়গা ছেড়ে বেরিয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলেন মানুষ কিন্তু বাঘের স্বাভাবিক খাদ্য নয়, কারণ শৈশবে বাঘকে তার মা যা খাওয়ায় বা শিকার করতে শেখায় সেই তালিকায় কিন্তু মানুষ থাকে না। জিম করবেটের সেই উক্তি মনে পড়ে যাচ্ছে, তিনি বলেছিলেন টাইগার ইজ এ জেন্টলম্যান ইভেন আফটার সেইং অ্যান্ড ডুইং এভরিথিং, অর্থাৎ বাঘ এক বিরাট হৃদয়ের ভদ্রলোক। কিন্তু আক্ষেপের জায়গা হলো এখন তার সঙ্গে মানুষের যত বিবাদ। তাই তো ভয় জিনাতের ক্ষেত্রে বলতেই হয়, পায়ে পড়ি বাঘ মামা, করো নাকো রাগ মামা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন প্লিজ।